বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিংশ শতাব্দী। আজকে ৩৬তম পর্ব। বিশ্ব ব্যাংক ও আইএমএফের জন্ম। বিশেষজ্ঞ জারিফ বলল, মামুন, বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর ইতিহাস জানতে হলে আমাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে টান দিতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের সাথে বিশ্ব ব্যাংক আইএমএফ এর জন্ম প্রক্রিয়া জড়িত। স্মরণ করো আটলান্টিক চার্টারের কথা, যেটা আমি জাতিসংঘ প্রতিষ্ঠার ইতিহাস বর্ণনার সময় বলেছিলাম। 14 আগস্ট 1941 আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট ও ব্রিটেনের প্রধানমন্ত্রী কানাডার প্রদেশ নিউ ফাউন্ডল্যান্ডের প্লাসেন্ট বেতে এক ব্যক্তিগত বৈঠকে বসলেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল যুদ্ধজাহাজ HMS প্রিন্স অব ওয়েলসে সওয়ার হয়ে এই দূরবর্তী জায়গা বেছে নিলেন। আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট USS অগাস্টায় চেপে ততক্ষণে চলে এসেছেন। মামুন জিজ্ঞেস করল, আটলান্টিক চার্টারের কথা জাতিসংঘ প্রতিষ্ঠার ক্ষেত্রে এক স্মরণীয় অধ্যায়। তাহলে দুই নেতার এই বৈঠককে ব্যক্তিগত বৈঠক বলছ কেন? জারিফ উত্তর দিল, মিটিংয়ের সময়কালে এই দুই নেতার বৈঠক সম্পূর্ণ ব্যক্তিগতই ছিল। কাকপক্ষীয় জানত না চার্চিল আর রুজভেল্টের এই গোপন বৈঠকের কথা। বৈঠকটি গোপনে অনুষ্ঠিত হওয়ার পিছনে যথেষ্ট কারণও রয়েছে। বিশেষত আটলান্টিক মহাসাগরে মাস্তানি করে বেড়াচ্ছে জার্মান সাবমেরিন ও আরও অন্যান্য জলযানসমূহ, যারা মুহূর্তের মধ্যে ব্রিটিশ কিংবা আমেরিকান নৌযান ধ্বংস করে দিতে পারে। আরেকটা কারণ হচ্ছে আমেরিকান লোকজন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়তে একদম অনিচ্ছুক। আমেরিকার সাধারণ জনগণের মনোভাব ছিল, ইউরোপীয়রা মরলে মরুক, এতে আমেরিকানদের কিচ্ছু আসে যায় না। ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলের ব্যক্তিগত বন্ধু ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট। হিটলারকে ঠেকানোর জন্য বারবার আমেরিকার সাহায্য চেয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, কিন্তু রুজভেল্ট প্রতিবারই তার নিজের দেশের জনগণের মনোভাবের দোহাই দিয়ে চার্চিলের প্রস্তাবে সাড়া দেননি। মরিয়া চার্চিল তবুও রুজভেল্টের সাথে দেখা করতে চাইলেন। সবার অলক্ষ্যে দুই নেতা বসলেন মিটিংয়ের সময়কাল ছিল 9 আগস্ট থেকে 12 আগস্ট। তারপরও 2 দিন পরে 14 আগস্ট সারা দুনিয়া জানল দুই নেতার মিটিংয়ের কথা, পরবর্তীতে যেটার নামকরণ করা হয় আটলান্টিক চার্টারের। বিশ্ব ব্যাংক আইএমএফের জন্মের সাথে এই মিটিং যেভাবে জড়িত। চার্চিলের মহা বিপদ, তিনি রুজভেল্টের পায়ে পড়েছেন সাহায্যের জন্য। রুজভেল্ট বললেন, দেখো চার্চিল, তোমাদের এসব পরের দেশ দখল করাকে আমি খুবই ঘৃণা করি। শত শত বছর যাবৎ অন্যের দেশ দখল করে তোমার নিজেদের শহর বন্দর সাজাচ্ছ। মানুষের কষ্টার্জিত সম্পত্তি লুট করে তোমরা আবার মানবতার কথাও শোনাও। দাস ব্যবসা থেকে শুরু করে মানুষ খুন, কোন পাপ কাজটা তোমরা করো নাই শত শত বৎসর যাবৎ? এজন্যই আজকে হিটলারের মতো দানবকে ঈশ্বর পাঠিয়েছেন তোমাদের পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ। আমরা আমেরিকানরা এজন্যই ইউরোপীয়দেরকে ঘৃণা করি। এজন্যই তো আমাদের দেশের জনগণ তোমাদেরকে বিন্দুমাত্র সাহায্য করতে রাজি নয়। চার্চিল উত্তর দিলেন, বন্ধু, যা হবার তো হয়ে গেছে। আমাদের পূর্বপুরুষেরা যে পাপ করেছে তার জন্য আমার আর কি বলার আছে? এখন হিটলারকে ধ্বংস করার জন্য আমাকে কি কি করতে হবে আমাকে বলে দাও, আমি সব করব, কিন্তু তোমাদের সহায়তা ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। মামুন বলল, ব্যাপক মজা পাইলাম ইতিহাসটা শুনে। এই চার্চিল ছিলেন বদের হাড্ডি। ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনকে তিনি একদমই সহ্য করতে পারতেন না। মহাত্মা গান্ধীকে ব্যঙ্গ করে চার্চিল বলতেন নেংটি ইঁদুর নামে। বলতেন ভারতীয়রা ঠিকঠাক মতো কাপড়ই পরতে পারে না, এরা আবার দেশ চালাবে। জারিফ বলল, ফান্দে পড়িয়া বগা ঠিকই কান্দে। বড় ভাই আমেরিকার পায়ে ঠিকই ধরেছিল চার্চিল ব্রিটিশ জাতিকে বাঁচানোর উদ্দেশ্যে। যা হোক, রুজভেল্ট চার্চিলকে বললেন, তুমি যদি সত্যি আমেরিকার সাহায্য চাও তাহলে আমার সাথে কিছু অঙ্গীকার করতে হবে। বলো, তুমি কি রাজি? চার্চিল বলল, আমি রাজি বন্ধু, তুমি যা বলবে আমি তাতেই রাজি। রুজভেল্ট বলল, তুমি আমাকে অঙ্গীকার করো যে ব্রিটিশ জাতি আর কোনোদিন অন্যের জমি দখল করে লুটপাট চালাবে না। তুমি বলো, জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো শাসক গোষ্ঠী তোমরা তৈরি করবে না। বিশ্বের যে কোনো প্রান্তের জনগণ যাতে নিজের ইচ্ছে মতো চলতে পারে সে ব্যবস্থা তুমি করবে।
কোনো জবরদস্তি করবে না। চার্চিল উত্তর দিল, আমি সব প্রস্তাবে রাজি। আজ ব্রিটিশ জাতি তার অস্তিত্ব রক্ষার সংগ্রামে নিয়োজিত। আমরা বুঝতে পারছি অন্যের জমি দখল করার পাপ আমাদের ঘাড়ে এসে পড়েছে। আমরা এ যাত্রায় রক্ষা পেলে আমাদের সব কলোনিগুলোকে স্বাধীনতা দিয়ে দিব। শুধু হিটলারের হাত থেকে বাঁচার জন্য তুমি আমার পাশে থাকো। রুজভেল্ট বলল, অতিশয় উত্তম কথা। আমেরিকা কোনোদিন সাম্রাজ্যবাদকে প্রশ্রয় দেয় না। তারা কোনোদিন অন্যের জমি দখল করতেও চায় না। তুমি তোমার সব কলোনিগুলোকে স্বাধীনতা দিয়ে দিবে, সেটা শুনে ভালো লাগলো। তোমাদেরকে কিভাবে সাহায্য করা যায় এ ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিব। কিন্তু চার্চিলের মনে একটি প্রশ্ন। চার্চিল রুজভেল্টকে বলল, তোমার সব রাজনৈতিক প্রস্তাব আমি মেনে নিলাম, কিন্তু আমার মনে একটা অর্থনৈতিক প্রশ্ন আছে। রুজভেল্ট বলল, কি সেই প্রশ্ন তোমার মনে? চার্চিল বলল, মানলাম অন্যের জমি দখল করা পাপ। আমাদের পূর্বপুরুষেরা এ পাপ করেছে বলেই তো আজ আমাদেরকে ঈশ্বর হিটলারকে পাঠিয়ে শাস্তি দিচ্ছেন। কিন্তু কথা হচ্ছে, সব কলোনিগুলোকে যদি আমরা স্বাধীনতা দিয়ে দেই, তাহলে ব্রিটিশ জাতি বাঁচবে কিভাবে? কলোনিগুলো থেকে সস্তায় কাঁচামাল এনে আমরা পণ্য বানিয়ে সেগুলো আবার কলোনিগুলোতে বিক্রি করি। কলোনিগুলো যদি আমাদের হাতে না থাকে, তাহলে আমরা কিভাবে ব্যবসা বাণিজ্য করব? ভালো কাজ করতে গিয়ে যদি না খেয়ে মরতে হয়, তাহলে এই ভালো কাজের কি মূল্য আছে? সেটা আমার মাথায় আছে চার্চিল, উত্তর দিলেন রুজভেল্ট। তোমার মনে নেই 1930-এর দশকে আমরা মহামন্দায় পড়েছিলাম। তখন তোমাদেরই অর্থনীতিবিদ জন মেইনার্ড কেইন্স বলেছিলেন, পৃথিবীতে দখলদারিত্বের যুগ শেষ হওয়া দরকার। মুক্ত বাণিজ্য হওয়া দরকার। দেশে দেশে বিভিন্ন প্রকার শুল্ক উঠে যাবে। এক দেশের পণ্য অবাধে অন্য দেশে ঢুকবে। কোনো দেশকে দখল করে আর লুটপাট চালানো যাবে না। আমরা আন্তর্জাতিক সংগঠন গড়ে তুলব এসব দেখভালের জন্য। চার্চিল আবার উত্তর দিলেন, আমাদের কলোনিগুলোর লোকজন যদি আমাদের পণ্য না কিনে, আমরা এগুলো বিক্রি করব কোথায়? রুজভেল্ট উত্তর দিলেন, এসব গরিব দেশগুলোর কি আর ভালো গুণাগুণ সম্পন্ন পণ্য উৎপাদন করার যোগ্যতা আছে? বাজারকে করে তুলতে হবে পূর্ণ প্রতিযোগিতা সম্পন্ন। অযোগ্যদের পণ্য বাজারে একদমই চলবে না। তাহলে কি করা যায়? চার্চিলের প্রশ্ন। রুজভেল্ট বললেন, আমাদেরও একজন অর্থনীতিবিদ আছে, যার নাম হ্যারি ডেক্সটার হোয়াইট। আমি এখান থেকে গিয়ে আজকেই তাকে ডেকে পাঠাবো। যুদ্ধোত্তর নতুন পৃথিবীর অর্থনৈতিক অবস্থা কেমন হয় সে ব্যাপারে গবেষণা শুরু করে দিতে। তুমি তো জানোই চার্চিল, আমাদের হাতে টাকা পয়সার কোনো সমস্যা নাই। আমরা বহু কষ্টে 30-এর দশকের মন্দা পার করেছি। সেখান থেকে শিক্ষা নিয়েছি, টাকা হাতে থাকলেই শুধু ভোগবিলাস নয়, এমন জায়গায় নিরাপদ বিনিয়োগ করব যেখান থেকে টাকা উঠে আসে। আমি চাই যুদ্ধোত্তর বিশ্বে তোমরা সমস্ত কলোনিগুলোকে স্বাধীন করে দাও। এসব দেশের দরকার অর্থ, তোমাদের ইউরোপীয়দের দরকার অর্থ। সমস্ত অর্থের যোগান আমরা দেব। আমরা এসব দেশের অবকাঠামো গড়ে তুলব। আমরা এসব দেশে পণ্য বিক্রি করব। তোমাদের দেশেও ভালো ভালো কোম্পানি গড়ে উঠবে। আমরা মিলেমিশে ব্যবসা করব। সারা বিশ্বে আমাদের পণ্যের বাজার তৈরি করব। রাজনৈতিক দখলদারিত্বের দিন শেষ। অর্থনীতি দিয়ে এখন দেশ কবজা করতে হবে। চার্চিল বললেন, আমি তোমার কথায় শতভাগ সহমত পোষণ করলাম। তুমি এসব দেখভাল করার জন্য আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলো। আমি তোমার পাশে আছি। পর্ব 57। ব্রেটন উডস সম্মেলন শুরু। 1 থেকে 22 জুন 1944। যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেল। 44টি দেশের 730 জন প্রতিনিধি বৈঠকে বসেছেন নতুন এক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য। এই মিটিং সম্পর্কে কিছু বলার আগে প্রথমেই নাম নিতে হবে 3 জনের কথা। প্রথমজন হচ্ছেন যুগশ্রেষ্ঠ ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেইনার্ড কেইন্সের কথা। তিনি সেই 1930 সালের মহামন্দার সময় বলে আসছিলেন, পুঁজিবাদী অর্থনীতিকে যতই স্বাধীনভাবে চলতে দেওয়া হোক না কেন, তার উপর সরকারি কর্তৃত্ব দরকার। দরকার সমন্বিত কিছু সংগঠন যারা অভিভাবকের ন্যায় কাজ করবে। পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা যদি কোনো কারণে দিশা হারায়, সেজন্য সরকার মাঝে মাঝে হস্তক্ষেপ করে
ঠিকঠাক করবে। অর্থনৈতিক ব্যবস্থা দিশা হারিয়েছিল বলেই ইউরোপে উত্থান ঘটেছিল হিটলার ও মুসোলিনির মতো চরম একনায়কদের। মানুষের অর্থনৈতিক দুর্দশার সুযোগ নিয়ে তারা বড় বড় কথা বলে জনপ্রিয় হতে পেরেছিল। এরকম পরিস্থিতিতে যাতে কোনোভাবে আর না ঘটে সেজন্য অর্থনৈতিক ব্যবস্থা সুসমন্বিত করতে হবে। দ্বিতীয়জন হচ্ছেন আমেরিকার ট্রেজারি সেক্রেটারি হেনরি মরগ্যানথাউ। সম্মেলনের আগে নিউ জার্সির ক্লারিজেস হোটেলে আমেরিকার বাঘা বাঘা অর্থনীতিবিদদের তিনি জড়ো করেছিলেন। কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিশ্বের অর্থনৈতিক অবস্থা পরিচালিত হবে সে বিষয়ে জ্ঞানী গুণীদের পরামর্শ নিয়েছিলেন তিনি। হেনরি মরগ্যানথাই শুরু থেকেই শেষ পর্যন্ত এ সম্মেলনের প্রধান অনুঘটক হিসেবে কাজ করেছিলেন। তৃতীয় ব্যক্তিটি হচ্ছেন মার্কিন সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হেনরি ডেক্সটার হোয়াইট। তাই ব্রেটন উডস সম্মেলনকে এই ত্রয়ীর মিলিত প্রচেষ্টাও বলা চলে। সম্মেলনের অধিকাংশ প্রস্তাব হোয়াইট কর্তৃক উদ্ভাবিত। অর্থনৈতিক সম্মেলন ও রাজনীতি। যে ৪৪টি দেশ অংশ নিয়েছিল তারা সবাই ছিল মার্কিন মিত্র। সম্মেলনে আসেনি সোভিয়েত রাশিয়া। পুঁজিবাদী অর্থনীতির কোনো নীতির সাথেই সমাজবাদী রাশিয়ার মিল নেই। তাই আমেরিকার নেতৃত্বাধীন এই সম্মেলনে রাশিয়ার যোগদানের প্রশ্নই আসে না। বিশ্ব ব্যাংক IMFের জন্ম। এই সম্মেলনের মূল সফলতা হচ্ছে বিশ্ব ব্যাংক ও IMF প্রতিষ্ঠা। এই দুটি প্রতিষ্ঠানকে ব্রেটন উডস ইনস্টিটিউট নামে অভিহিত করা হয়। যদিও পুরো বিশ্বের বাণিজ্যিক প্রক্রিয়াকে সহজতর করার জন্য বিশ্ব বাণিজ্য সংস্থা নামে আরেকটি প্রতিষ্ঠান গঠন করা উদ্দেশ্য ছিল। পরে দেখা গেল বিশ্ব বাণিজ্য সংস্থা গঠন করা অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার। এ ব্যাপারে ব্যাপক আলোচনা দরকার। তাই বিশ্ব বাণিজ্য সংস্থা গঠন স্থগিত রেখে গাট প্রতিষ্ঠা করা হয়। জেনারেল এগ্রিমেন্ট অন তারিফ অ্যান্ড ট্রেড নাম দিয়ে একটা আপৎকালীন ব্যবস্থা চালু করা হয়, যাতে বিশ্ব বাণিজ্যের সমস্ত বাধাগুলো অপসারণ করে কার্যকর বিশ্ব বাণিজ্য সংস্থা গঠন করা যায়। দীর্ঘ আলোচনা ও বাস্তব অভিজ্ঞতাকে আমলে নিয়ে অবশেষে ১৯৯৫ সালের ১ জানুয়ারি তারিখে বিশ্ব বাণিজ্য সংস্থা গঠিত হয়। আমেরিকার অর্থনীতিবিদরা সরকারকে উপদেশ দিয়েছিলেন যুদ্ধোত্তর ইউরোপের প্রচুর টাকা দরকার। আমেরিকা যেন যুদ্ধবিধ্বস্ত ইউরোপকে সহজ শর্তে ঋণ দেয়। শুধু ইউরোপ নয়, বিশ্বের যে কোনো প্রান্তে স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণ দানের জন্য IMF প্রতিষ্ঠিত হয়। আর দীর্ঘমেয়াদী ঋণদান ও অবকাঠামোগত উন্নয়নের দায়িত্ব দেওয়া হয় বিশ্ব ব্যাংককে। বহুমুখী কাজের দায়িত্ব থাকার কারণে বিশ্ব ব্যাংকের 4টি অঙ্গ সংগঠন আছে। এগুলোকে একত্রে বিশ্ব ব্যাংক গ্রুপ বলা হয়। অঙ্গ সংগঠনগুলো হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, দ্য ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, দ্য ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন, দ্য মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। ব্রেটন উডস সম্মেলনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের বিনিময় হার নির্ধারণ। বর্তমান ব্যবস্থায় বিশ্বের মুদ্রা ব্যবস্থা পরিচালিত হচ্ছিল তখন। তৎকালীন বিশ্বের মোট স্বর্ণের 2/3 আমেরিকার হাতে থাকায় সিদ্ধান্ত হয় ডলারই হবে আন্তর্জাতিক বাণিজ্যের একচ্ছত্র মুদ্রা। সব মুদ্রার মান স্বর্ণমান দ্বারা নির্ধারিত হলেও স্বর্ণমান নির্ধারিত হবে ডলারের বিনিময় হার অনুযায়ী। তাই অঘোষিতভাবে ডলারই হয়ে পড়ে সব মুদ্রার রাজা। আমেরিকার অর্থনৈতিক আধিপত্যের উপর কার্যত সিলমোহর পড়ে যায় ব্রেটন উডস সম্মেলনে। ব্রেটন উডস সম্মেলনের সফলতা। যদিও কেউ কেউ ব্রেটন উডস সম্মেলনকে আমেরিকার দাদাগিরি দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য দোষারোপ করেন, এই সম্মেলনের সফলতা অনস্বীকার্য। আজকে বাংলাদেশের মতো দেশ তার অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক সফলতার জন্য বিশ্ব ব্যাংক ও IMFের কাছে ঋণী। এই সংস্থাগুলি যতই আমেরিকার আজ্ঞাবহ হোক না কেন, এত অল্প সুদে বিপুল পরিমাণ টাকার ঋণ কোথায় পেত বাংলাদেশ? শুধু বাংলাদেশ নয়, প্রত্যেকটি স্বল্পোন্নত দেশ এই দুটি সংস্থা থেকে ঋণ পেয়েছে। আজ হয়তো বাংলাদেশ নিজের টাকায় পদ্মা সেতু করার সাহস পায়, কিন্তু 70 ও 80-র দশকে যখন বাংলাদেশ বহির্বিশ্বে তলাবিহীন জুড়ি নামে পরিচিত ছিল, তখন এই দুই সংস্থাই বাংলাদেশকে সহজ শর্তে ঋণ দিয়েছে।
এই দুই সংস্থার ঋণ দানের কারণে সমগ্র বিশ্বে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়েছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে, কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং মানুষের জীবনমান উন্নত হয়েছে। আপনারা শুনছিলেন গল্পে গল্পে বিংশ শতাব্দী। আজকে ৩৬তম পর্ব শেষ হলো। ধন্যবাদ সবাইকে।